প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই কোন পথে, সেটি অনুসন্ধান করবার চেষ্টা করব আমরা এবং সেটির ভেতরের চিত্র খুঁজবার চেষ্টা করব। আর সেজন্য আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বারবার এফবিসিসিআইতে যিনি নির্বাচিত হয়েছেন, পরিচালক ছিলেন, দায়িত্ব পালন করেছেন, বিভিন্ন কমিটিতে ছিলেন, আগামী দিনেও যিনি এফবিসিসিআই নেতৃত্বে কর্তৃত্বে যাকে মানুষ চায় বা নিতে চায়, পেতে চায়, সেরকম ব্যক্তিত্ব এখন যিনি নেতৃত্ব দিচ্ছেন বারবিডার জনাব আব্দুল হক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আর এই আলোচনায় এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। আলোচনা শুরু করবার আগে একটু জানিয়ে রাখতে চাই, দেশের ব্যবসায়ী শিল্প উদ্যোক্তাদের এই সংগঠন এফবিসিসিআই, যেটিকে বলা হয় বাংলাদেশ ফেডারেশন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, এটির সূচনা হয়েছে 1973 সালে। স্বাধীনতা পরবর্তীকালে দেশের ব্যবসা বাণিজ্য, দেশের বিনিয়োগ, দেশের অর্থায়ন, কর্মসংস্থান, এই সব বিষয়গুলোকে মাথায় রেখে ব্যবসায়ীদের সবাইকে এক ছাতার তলে নিয়ে আসবার একটি প্রচেষ্টার অংশ হিসেবে এটিকে অন্যান্য বিশ্বের যে উন্নত দেশগুলো আছে সেগুলোর সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও এই সংগঠন যাত্রা শুরু করে। এর মধ্যে গড়িয়েছে দশক, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু হয়েছিল সেটি বারবার বিভিন্ন কারণে সেই যাত্রায় বাঁধ সেধেছে বিভিন্ন অনুষঙ্গ। আমরা দেখেছি রাজনৈতিক হস্তক্ষেপ সেখানটাতে খুব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই সংগঠন ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার করবার যে চেষ্টা করেছে, দেশের অর্থনীতিকে শক্তপোক্ত করবার যে উদ্যোগ বিভিন্ন সময় স্বাধীনভাবে নিয়েছে, সেটি আর যদি বলা হয় যে 1990 সালের পর থেকেই ক্রমান্বয়ে এই সংগঠনটি তাদের নিজস্ব স্বকীয়তা হারাতে থাকে। আমরা দেখেছি নির্বাচনের পরিবর্তে নির্দিষ্ট কোনো জায়গা থেকে এখানটাতে কে নেতা হবেন, কে পরিচালক হবেন, কে প্রেসিডেন্ট হবেন, সেটিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। একরকম বলা চলে যে 2005-06 সাল পর্যন্ত এটির একটি নির্বাচনী প্রক্রিয়া থাকলেও কিন্তু পরে সেই নির্বাচন একেবারেই ঠুটো জগন্নাথের মতো একেবারে কাগজে কলমে নির্বাচনে পরিণত হয়েছিল এবং এই সংগঠনটি একরকম সরকারের দলদাসে পরিণত হতে আমরা দেখেছি। ব্যবসায়ীদের পক্ষে কথা বলবার পরিবর্তে সরকারকে সুরক্ষা দেবার জন্য আমরা এই সংগঠনের যারা নেতৃত্বে ছিলেন তাদেরকে কাজ করতে দেখেছি নিজের স্বার্থ এবং সরকারের গোষ্ঠীগত বা রাজনৈতিক স্বার্থ সংরক্ষণে কাজ করেছে অনেক অংশে, এবং সে কারণে এই সংগঠনটি তার নিজস্ব স্বকীয়তা হারিয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে যে কথা বলবার কথা সেটি আর সেই অবস্থায় আর নাই। এরই মধ্যে দিয়ে একটি নতুন করে একটি নির্বাচনের পথে এগিয়েছে সংগঠনটি। নিয়োগ করা হয়েছে প্রশাসক, সেই প্রশাসকের মাধ্যমেই নির্বাচনের পথে হাঁটছে। যদিও এ পর্যন্ত নির্বাচনী তফসিল ঘোষণা করবার পর 2 দফা এ পর্যন্ত সেই নির্বাচনের তারিখ পেছানো হয়েছে, রয়েছে নানান সংস্কারের কথাবার্তাও। সেই বিষয়গুলো নিয়ে আলোচনার করতে চাই। জনাব আব্দুল হক, আপনার কাছে জানতে চাই, আসলে এই এফবিসিসিআইয়ের এখন ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করতে পারছে কি? ধন্যবাদ আপনাকে। প্রারম্ভে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি আমাদের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যেসব শহীদান আত্মাহুতি দিয়েছেন সে লাখো শহীদান, এবং সর্বশেষ গণতন্ত্রের জন্য, স্বাধিকারের জন্য নতুন করে যারা 24 সালে তরুণেরা প্রাণ দিল তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করি। আজকে আমরা নির্বাচন নিয়ে কথা বলছি। নির্বাচন পাওয়ার জন্যও কিন্তু বহু মানুষকে আমাদের প্রাণ দিতে হয়েছে, বারে বারে প্রাণ দিয়েছি আমরা, কিন্তু আমরা কাঙ্ক্ষিত কিংবা স্বপ্নের সত্যিকার গণতন্ত্রে হয়তো রাষ্ট্রীয়ভাবে আমরা বাধাগ্রস্ত হচ্ছি। এবং বাণিজ্য সংগঠন, যেটা আমাদের বললেন আপনি, দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন তথা জাতীয় চেম্বার বলে অনেক দেশে, ন্যাশনাল চেম্বার, অ্যাপেক্স চেম্বার বলা হয়, অনেক দেশে ন্যাশনাল চেম্বারও বলে, তারও হালটা কিন্তু তার বাইরে নয়। সেটাও আপনি যথার্থ বলেছেন, যেটার
যে উদ্দেশ্যে গঠন করা হয়েছিল শিল্প বাণিজ্য ক্ষেত্রে সরকারকে পলিসিগত পরামর্শ দেবে এই সংগঠনটি, এবং তাতে দেশের যতগুলো জেলাভিত্তিক চেম্বার রয়েছে, ঢাকায় আপনার যেমন মেট্রোপলিটন চেম্বার আছে, কিছু উইমেন চেম্বার গঠন করা হয়েছে, এবং খাত ভিত্তিক অ্যাসোসিয়েশনগুলো 90টিরও বেশি চেম্বার রয়েছে আপনাদের। 90টির বেশি চেম্বার আছে, অ্যাসোসিয়েশন আছে প্রায় 500টির মতো। এই যে এই জায়গায় একটা বিশাল রকমের আপনার বৈষম্য তৈরি হয়েছে এগুলোর ক্ষেত্রে, যেমন সেক্টরগুলো নির্ণীত নাই, আবার একই সেক্টরে একাধিক বহু অ্যাসোসিয়েশন গড়ে ওঠাতে অনেকগুলো সমস্যা হয়েছে, যার জন্য দাবি উঠেছিল যে প্রকৃত প্রতিনিধিত্বকে নিশ্চিত করা, যেটা সরকারের জন্য ভীষণ দরকার, শিল্প বাণিজ্যের উন্নয়নের জন্য দরকার, এবং সরকারকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য দরকার। আনফর্চুনেটলি এটা ক্রমশ সরকারের নীতি দুর্বলতা এবং রাজনীতিকরণ, পলিটিসাইজেশনের কারণে এই সম্পূর্ণ জিনিসটা ভেঙে পড়ে, এবং বিভিন্ন প্রভাবে এমন অবস্থা দাঁড়িয়েছে যে এখন যে আমরা নির্বাচন করব সেখানে কিন্তু অনেক ধূসরতা, ভঙ্গুরতা, এবং আমি বলবো যে এক ধরনের অবস্থা তৈরি হয়েছে, যে কারণে সংস্কার করা হয়েছে কিছু, কিন্তু এই সংস্কারটাও পুরো যথেষ্ট নয়। প্রকৃত ব্যবসা বাণিজ্য, প্রকৃত শিল্প, প্রকৃত খাতগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করা না গেলে মূল লক্ষ্য কিন্তু অর্জন হবে না। তো সেখানে ইতিমধ্যে বছর পেরিয়ে গেছে, একজন প্রশাসক ছিলেন, তিনি নির্বাচনের চেষ্টা করেছিলেন, কিন্তু সর্বশেষ শেষে বিভিন্ন পক্ষের মামলা ইত্যাকার কারণে এমন এমন মামলা হয়েছে যেগুলো হাইকোর্টে মীমাংসা না হলে ইলেকশন হতে পারে না। তো এরকম একটা অবস্থায় একটা আইন আছে যে 1 বছরের বেশি প্রশাসক থাকতে পারবেন না। তো 1 বছর চলে গেছে, আবার নতুন করে সরকার একজন প্রশাসক দিয়েছেন, তিনি মাত্র দায়িত্ব নিয়েছেন, তিনি চেষ্টা করছেন, ইনি খুব স্মার্ট এবং একজন খ্যাতিমান অফিসার, সরকারের একজন অতিরিক্ত সচিব, তার রেকর্ড খুব ভালো, তিনি চেষ্টা করছেন, শুরু করেছেন, দেখা যাক কী দাঁড়ায়। কিন্তু আমার মনে হয় যেটা আপনি বললেন যে এই জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, যে দেশের আমাদের বিগত সময়ে 24 সালে যে ভয়ঙ্কর রকমের ঘটনা বাংলাদেশ ঘটলো, যে গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব ঘটলো, যে কারণে সরকারকে, তখনকার ফ্যাসিবাদী সরকারকে পালিয়ে যেতে হলো, এইটার মধ্যেও কিন্তু যদি আমরা দেখি যে আমরা যে গণতন্ত্রের জন্য রক্ত দিল মানুষ, অধিকারের জন্য, সেখানে কিন্তু মূল জিনিসটা ছিল অর্থনৈতিক স্বার্থ কিংবা জীবন মানের উন্নতি, বৈষম্যের অবসান, চাকরি বাকরি কিংবা ব্যবসা, অর্থনৈতিক সমৃদ্ধি। সেইখানে যে গোষ্ঠীগুলো সরকারকে ঘিরেছিল, অলিগার্ক বলা হয়, এটা সাধারণ ভাষায় যদি আমরা বলি এক ধরনের দানবীয় গোষ্ঠী, তারা কি ব্যবসায়ী একমাত্র, নাকি দেশের সারা দেশে যে লক্ষ লক্ষ উৎপাদনকামী জনগণ আছে, ক্ষুদ্র মাঝারি মিল ফ্যাক্টরি, যারা নিজের রক্ত দিয়ে অভিজ্ঞতা করেছেন, তারা, এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। না, তারা একরকম বলা চলে যে আপনি যে সময়কার কথা বলছেন তখন সেখান থেকে তারা একবারে দৃষ্টির আড়ালে চলে গিয়েছিল, এবং আপনি যাদেরকে দানবীয় শক্তি বলছেন তারাই সামনে উঠে এসেছে। আমরা সেই আলোচনায় ফিরবো, নিব একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরবো আবার আমাদের অতিথিদের সঙ্গে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আমরা আজকের আলোচনার বিষয় কোন পথে এফবিসিসিআই, এবং সে আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক এবং বারবিডার সভাপতি জনাব আব্দুল হক। আমি আবার আসছি আলোচনায়। আমি যে কথাটি আপনার কাছ থেকে জানতে চাইছিলাম, আপনি বলছিলেন যে আসলে যারা মূল চালিকা শক্তি দেশের অর্থনীতির, তারা অনেকটা আড়ালে পড়ে গিয়েছিল। আমি সেই আলোচনাটা সেখান থেকে আবার শুরু করতে চাই। তাহলে এফবিসিসিআই কার স্বার্থ দেখছে, বা এফবিসিসিআই যে যাদের স্বার্থ দেখার কথা সেখান থেকে বিচ্যুত হলো কেন? মূলত হয়েছে যেটা সর্বক্ষেত্রে হয়েছে, দেশের সকল প্রতিষ্ঠানগুলো, যেমন ধরেন সেটা যদি স্টার্টিং ফ্রম দি ব্যুরোক্রেসি, প্রশাসন থেকে শুরু করে সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, আপনার বিচার বিভাগ, সবই কিন্তু রাজনীতিকরণ করা হয়েছিল, যার ভয়াবহ পরিণতির কারণে সবটাই ভেঙে পড়ে গত 1.5 দশক। হ্যাঁ, গত 1.5 দশকে। সেটা কিন্তু একটা মারাত্মক বিষয়, যার হয়তো আমাদের সাধারণ মানুষ অতটুকু এই বিশ্লেষণগুলো রাজনীতিকদের কাজ তারা করবেন,
কিন্তু মানুষ যেটা এক পর্যায়ে অসহ্য হওয়ার পরেই কিন্তু তারা এই রাষ্ট্র ক্ষমতা বদলের জন্য তারা এগিয়ে আসে এবং আমরা একটা বৈপ্লবিক পরিবর্তন দেখি যেটাকে সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে বাংলাদেশকে। বাংলাদেশের একটা নতুন অভ্যুত্থান কিংবা বাংলাদেশ বিগিনস অ্যাগেন বলেছিল দ্য ইকোনমিস্ট ওই ছবিটা দিয়ে। আমার মনে হয় যে আমাদের মানুষের যে সুপ্ত বাসনা এবং যে সর্বক্ষেত্রে যে অধঃপতন হয়েছিল, যে বিধ্বংস হয়েছিল, ভিতর থেকে সব নিঃশ্বাসিত হয়েছিল, তার বাইরে নয় কিন্তু ফেডারেশন চেম্বার সেখানেও হয়েছিল। সেখানে যারা ছিলেন তারা সরকারের তল্পিবাহক হিসেবে কাজ করার চেষ্টা করেছেন। কোনো রকমের পলিসি দিলে যেটা আমাদের, যেমন ধরেন এখান থেকে বিশাল অর্থ পাচার হয়েছে যেটা সারা পৃথিবীতে নজিরবিহীন, যে 10টা ব্যাংক একটা ব্যক্তিকে দেওয়া হয়েছিল, তারা মিলে ওই ব্যাংকগুলোকে খালি করেছে। তারপর অন্যান্য ব্যাংক, ইসলামী ব্যাংক একটা বিশাল ব্যাংক যে আলোচনা আমরা এখানে করেছিলাম, সেই ব্যাংকটাকে নিয়েও কিন্তু নিঃশেষ করা হয়, যে ব্যাংকটা সারা দেশে লক্ষ লক্ষ মানুষকে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড সব জায়গায় ফাইন্যান্স করেছিল, যেটা তার কাজ ছিল না। শিল্প ফাইন্যান্স করেছে, ট্রেডে ফাইন্যান্স করেছে, ইনভেস্টমেন্টে ফাইন্যান্স করেছে, ক্ষুদ্রতে করেছে, মাঝারিতে করেছে, করে অর্থনৈতিক একটা বিরাট আমরা যে প্রবৃদ্ধি রেখেছিলাম, সেগুলো কিন্তু একটা দূর থেকে একটা ডিজাইনের মাধ্যমে এগুলোকে ধ্বংস করা হয়। কিন্তু সেটি ব্যবসায়ী নেতারা সেখানে এই ব্যাংক ধ্বংসের জায়গায় তখন আপনারা কথা বলেননি কেন? তারা নিজের বেনিফিটের জন্য ব্যাংক মালিক হবে, রাষ্ট্রীয় কনসেশন বলা হয়, রাষ্ট্রীয় আনুকূল্য, বিদ্যুতের প্ল্যান্ট, এটা সেটা পাওয়ার জন্য তারা সেখানে গিয়েছে ফেডারেশনে। জনগণের সেবা করা, ক্ষুদ্র মাঝারিদের সেবা করা, জাতীয় পুঁজির বিকাশ নয়, তারা পুঁজি পাচারে সামিল হয়েছিল বেশিরভাগ। অতএব এই জায়গা থেকে ফিরে এনে এই যে নতুন পরিবর্তিত বাংলাদেশে এত হাজারো তরুণের প্রাণের বিনিময়ে আজকে যে অধিকারটা পেলাম, আমি কেন ইলেকশন করছি? আমি ইলেকশন করার কথা না, কারণ আমি মনে করি আমার যথেষ্ট বয়স হয়েছে, জীবনের 30টিরও বছর বেশি আমি এখানে সময় দিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে এই সংগঠনটি দেশের শিল্প বাণিজ্য, সার্বিক আইন প্রশাসন, বিচার বিভাগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, আপনার দুর্নীতি দমন, সর্বক্ষেত্রে কিন্তু পলিসি সাপোর্ট দিতে পারে, পলিসি নিয়ে কথা বলতে পারে এই জায়গা থেকে। যার জন্য আমি দুইবার পার্লামেন্টে আপনার নির্বাচন করার সুযোগ পেয়েও আমি যাইনি। কিন্তু এখানে আমি মনে করছি যে এই ফেডারেশন চেম্বার কিন্তু দেশের অর্থনীতিতে, সমাজ বিবর্তনে, এমনকি আমাদের সার্বিক দেশের উন্নয়নে, সংস্কারে বড় অবদান রাখতে পারে। তো সেই জায়গায় সেটা প্রত্যাশা করেই কিন্তু আমরা এসেছি যে নতুন পরিবেশ নির্বাচন করব। চ্যালেঞ্জ হচ্ছে যে এখানে টাকা পয়সার বিরাট লেনদেন হয়। যারা অতীতে এটাকে ধ্বংস করেছে তারা এখন অনেকে আছে। কোন সময় থেকে এটি ধ্বংসের কথা বলছেন আপনি? ধ্বংসটা বিগত 15-16 বছরের বেশি হয়েছে, তার আগে থেকে কিন্তু রাজনীতিকরণটা শুরু হয়েছিল। কোন সময় থেকে? কিন্তু সেটা যেমন ধরুন আমি যদি বলি 2005-6 সালে আমরা যখন আনিসুল হক ভাই যখন নির্বাচন করলেন, তখনও কিন্তু ঠিক ছিল, তখনও কিন্তু আমরা একটা ফেয়ার ইলেকশন করতে পেরেছি। কিন্তু তারপর থেকেই কিন্তু অধঃপতনটা শুরু হয়, রাজনীতিকরণটা শুরু হয়। আনিসুল হক নিজে খুব দোদণ্ড প্রতাপের মানুষ ছিলেন, তার সময় কিন্তু এইসব টাকা পয়সার খেলা চলতে পারে না। কিন্তু তারপরেই শুরু হয়ে গেল উপর থেকে বসিয়ে দেওয়া, মানে কে প্রেসিডেন্ট হবে, কে পরিচালক হবে, সবটা কিন্তু উপর থেকে বসিয়ে দেওয়া হতো। এমনকি পরিচালক যে হবে তাকেও কিন্তু তাদের পছন্দের লোক হতে পারত। অতএব আমরা দলদাস হতে হবে, হ্যাঁ দলদাস হতে হবে, এবং দলের অ্যাপ্রুভাল একদম খোদ পার্টি প্রধানের অ্যাপ্রুভাল ছাড়া এগুলো হতে পারতো না, সরকার প্রধানের। জি, যার জন্য হচ্ছে কি তারা সাহস করে সরকারের বিরুদ্ধে কিংবা ব্যবসায়ীদের স্বার্থে, অর্থনীতির স্বার্থে, দুর্নীতির বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস রাখতো না। অথচ আমরা আনিসুল হকের সময় কিন্তু সরকারের বিরুদ্ধে অনেক কথা বলেছি এবং আমরা বাজেটের প্রস্তাব দিয়েছি। আমার সুযোগ হয়েছে 3 জন লেজেন্ডারি অর্থমন্ত্রীর সাথে কাজ করার। আপনি জানেন, আপনি দেখেছেন, সাইফুর রহমান সাহেব, শামস কিবরিয়া সাহেব, আবুল মাল আব্দুল মুহিত সাহেবের সাথে ধারাবাহিকভাবে আমি কিন্তু ট্যাক্স কমিটি নিয়ে কাজ করেছি। আমরা দেশের শিল্প বাণিজ্যের উন্নয়নের জন্য, দুর্নীতির দমন, ট্যাক্স ট্যারিফের সংস্কারে অনেক বড় কাজ করেছে। সেজন্য মনিটারি পলিসি কি হবে, সুদের হার কি হবে, এগুলো শুল্ক করের সমস্যা কোথায়, কি হবে, সব ব্যবসা সহজীকরণ, ইজ অফ ডুইং বিজনেস, ইভেন দ্য বাজেট প্রণয়নে আপনাদের একটি বড় রোল ছিল। আমি কিন্তু দীর্ঘ 30 বছর যাবত এই কাজটা করার সুযোগ পেয়েছি। সেজন্য আমি ব্যবসায়ীদেরকে আমার কৃতজ্ঞতা জানাই। আজকে অনুষ্ঠানের মাধ্যমে পুরনো ঢাকা থেকে আরম্ভ করে নতুন ঢাকার বড় শিল্পপতিরা, এই যে স্কয়ার গ্রুপের আপনার শামসুন চৌধুরী সাহেব থেকে শুরু করে
আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট ইউসুফ আবদুল্লাহ হারুন সাহেব, আব্দুল আওয়াল মিন্টু সাহেব, তারপরে আনিসুল হক ভাই, তা সবার সাথে মীর নাসির ভাই, সবার সাথে কাজ করেছি এবং আমরা একটা পর্যায়ে কিন্তু দেশের সেবা করার সুযোগ পেয়েছি। আমি মনে করি সেই ধারাবাহিকতাটা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বিগত সময়ে। কারণ যখন ব্যাপক রকমের অপরাধ শুরু হলো, যখন এত টাকা পাচার শুরু হলো, তখন কিন্তু ফেডারেশন চেম্বার কোনো ভূমিকা রাখতে পারে নাই। আমাদের আজাদ সাহেবও কিন্তু প্রেসিডেন্ট ছিলেন, ভালো কাজ করেছিলেন আমি বলবো, কিন্তু ভালো কাজ করতে চেয়েছিলেন এবং ব্যাংক নিয়ে তিনি কথা বলতে যখন গেছেন তখন তার উপর আক্রমণ হয়েছে এবং তখন উনি রাজনৈতিকভাবে বাধ্য হয়েছেন গিয়ে তাদের, আমি মনে করি যে অনুগত হতে। এর আগে পর্যন্ত কিন্তু তিনি বেশ তার টেলিভিশন সেই ইসলামী ব্যাংক নিয়ে কথা বলার চেষ্টা করছিলেন, তখনই গিয়ে বুলডোজার দিয়ে তাকে বাড়িতে সরাসরি হামলা করা হয়েছিল, যাতে কেউ যেন সাহস না করে। এই অবস্থা থেকে ফেরাবার জন্য আজকে আমি মনে করি যে একটা বিরাট সুযোগ এসেছে। যদি আমরা পারি সেই অবস্থায় একটা ফেয়ার ইলেকশন, যেখানে টাকা পয়সার কোনো ছড়াছড়ি থাকবে না, ভোট কেনা বেচা যারা করে তাদেরকে নিষিদ্ধ করার জন্য আমি মনে করি যে অনুরোধ করবো সরকারকে। এটা নিশ্চিত করা গেলে এইখান থেকে কিন্তু সরকার অনেক ভালো পরামর্শ পেতে পারেন এবং তরুণ উদ্যোক্তা আগামী দিনে যে আমরা 20-25 লক্ষ প্রতি বছর তরুণীরা বেরিয়ে আসে, তাদের জন্য একটা ভবিষ্যৎ গড়া, ব্যবসা বাণিজ্য, একটা জাতীয় পুঁজির বিকাশের কথা আমি বলবো। যে পুঁজিটা ছিল একটা দানবীয় পুঁজি হয়ে পাচার করেছে, তার বিপরীতে আমরা বলবো উই মাস্ট ডিভাইস এ ন্যাশনাল ক্যাপিটাল ফর্মুলা। আমি মনে করি সেই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, চিন্তা করতে চাই এবং জাতীয় পুঁজির বিকাশের জন্য সেরকম একটা শ্রেণী তৈরি করতে চাই যে উদ্যোক্তারা পুঁজির বিকাশ করবে, পুঁজি তৈরি করবে, যেটা দ্বারা অর্থনৈতিক উন্নতি হবে, বিদেশ থেকেও তারা বিনিয়োগ আনবে এবং বিদেশে ব্যবসা করলেও সেই পুঁজিটা দেশে আনবে। আমি মনে করি এটা একটা বড় চ্যালেঞ্জ। এখানে ফেডারেশন চেম্বারের বিরাট ভূমিকা রয়েছে কাজ করার জন্য। আপনি নির্বাচনের কথা বলছেন, নির্বাচনের জন্য এই যে বাণিজ্যিক সংগঠন যে নীতিমালা যেটি আছে, এটি বারবার সংশোধন করা হয়েছে। আমরা দেখেছি যে যখন সরকারে আসে, বিশেষ করে গত 15 বছরে যখনই যে এই নির্বাচনে আসতে গেছে, তাদের স্বার্থের মতো করে সেই সংগঠন, বাণিজ্য সংগঠন নীতিমালাটিকে ঢেলে সাজানো হয়েছে। সেই নীতিমালা অনুযায়ী যে নির্বাচন এখন হতে যাচ্ছে, সেখানে কি সংস্কার আনা হচ্ছে? আমি মনে করি যে সংস্কারটা বর্তমানে বাণিজ্য উপদেষ্টার উদ্যোগে হয়েছে, সেটা অনেকটা হয়েছে যে সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন হবে, সরাসরি ভোটে, ওকে, কিন্তু ভোটার কারা হবে সেখানে কিন্তু অনেক গ্রে এরিয়া এখনো আছে, অনেক ধূসরতা আছে, দুর্বলতা আছে। এখানে কিন্তু অনেক যেটাকে অ্যাড্রেস করা উচিত দেশের স্বার্থে, সেটা কিন্তু পুরো সংস্কারটা হয়নি। যেমন প্রধান চেম্বারগুলো এখানে থাকতে হবে, প্রধান বাণিজ্য খাতগুলো থাকতে হবে যারা ইকোনমিতে অবদান রাখে। তারপর দেখতে হবে যে এই খাতগুলোকে চিহ্নিত করা, যদি আমরা ক্লাস্টারও করতে পারতাম, তাহলে একটা লোক যে রংপুর চেম্বারে আছে তাকে কক্সবাজার চেম্বারের ভোট পেতে হবে কেন? কোনো দরকার নাই। এগুলা কিন্তু সংস্কৃত হতে পারতো। তারপরে যে কিনা ফর এক্সাম্পল অটোমোবাইল সেক্টরের লোক আপনার পুরনো ঢাকায় গিয়ে ভোট চাইতে হবে কেন? দরকার নাই। পুরনো ঢাকায় অনেক ছোট ছোট অ্যাসোসিয়েশন আছে, তাদেরকে যে আমরা নিশ্চিত করে সেখানে কিছু ডাইরেক্টর আমরা দিতে পারি, এমনকি একটা ভাইস প্রেসিডেন্ট দেওয়া যেতে পারে। কিন্তু তাহলে কি গণতন্ত্র, তাহলে কি আপনার এই বাণিজ্যিক সংগঠনের গণতন্ত্র ফিরে আসবে? হ্যাঁ, গণতন্ত্রের অনেক সংজ্ঞা আপনি করতে পারেন, কিন্তু এখানে হচ্ছে আমার রিয়েল খাত যাকে বলে, যে খাতটা ইকোনমিতে অবদান রাখছে, এমপ্লয়মেন্ট আনতেছে, এক্সপোর্ট করছে কিংবা ম্যানুফ্যাকচারিং করছে, তাকে যদি আপনি আনতে না পারেন তাহলে তো আপনি পলিসির জায়গাটা আপনি ঠিক মতো পরামর্শ পাবেন না। আনবেন কিভাবে? নির্বাচনের মাধ্যমে আনবেন না বাছাই করে নিয়ে আসবেন? আপনি বাছাইটাও নির্বাচিত হতে পারে। যেমন এখনো কিছু আপনার নমিনেটেড রাখা হয়েছে, অল্প কিছু রাখা হয়েছে, দাবি ছিল সব এলিমিনেট করা, কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে খাতগুলোকে ক্লাস্টার করে নিশ্চিত করতে হবে যে কোনো খাত যেন বাদ না পড়ে। আমার মনে হয় হয়তো আরও পরবর্তী সংস্কার লাগবে। যেটা দরকার ছিল, যে দুর্বলতাটা এখানে ছিল প্রধানত, যেটাকে আন্তর্জাতিক মানে নেওয়া, অন্যান্য দেশে যেরকম আছে যে মূল খাতগুলো সেখানে নিশ্চিতভাবে মেম্বার হতে পারে, সংখ্যা নয়, নট কোয়ান্টিটি, কোয়ালিটিটা এনশিওর করতে হবে। কোয়ালিটি অফ দি অ্যাসোসিয়েশন, কোয়ালিটি অফ দি সেক্টর, তার কন্ট্রিবিউশন কি, ইকোনমিতে তার অবদানটা কি, কতটুকু এমপ্লয়মেন্ট দিচ্ছে, কতটুকু ভ্যালুয়েশন করতেছে, কি তার পোটেনশিয়াল। যেমন সেমি কন্ট্রাক্টর একটা খাত নতুন আসছে, মাত্র 2-3 জন আছে, তারপরে আমরা কিন্তু সমর্থন করেছি। কেন? এটা সাংঘাতিক একটা প্রসপেক্টিভ খাত, এটার মাধ্যমে কিন্তু আমরা গ্লোবাল মার্কেটে যেতে পারি। এখানে যদি আরও কোম্পানিরা আসে, দেশি বিদেশি কোম্পানি, তাহলে কিন্তু
অর্থাৎ এইভাবে চিন্তা করে ইনোভেটিভ জায়গাগুলোতে। পাশাপাশি দেখা যাচ্ছে অনেকে ভোট কেনা বেচা করে, যেটাকে টোটালি নিষিদ্ধ করতে হবে। যদি কেউ নিজের খাতনা এমন জায়গা থেকে সদস্য হয়, তাকে নিষিদ্ধ করতে হবে, সে ক্ষতিকারক। এই ক্ষতিগুলোকে আমাদের জন্য কিন্তু আমরা প্রকৃত ব্যবসায়ী, তরুণ ব্যবসায়ীদেরকে তারা আকৃষ্ট করতে পারছি না, কারণ তারা দেখে যে কেনা বেচা হয়, তারা এখানে আসতে চায় না। আমি মনে করি এটাকে পরিহার করে এটা দরকার হয় সরকার আগামীতে, আমি মনে করি আগামী সরকারকে হয়তো একটা কমিশন করে এটাকে আন্তর্জাতিক মানে নেওয়ার একটা চ্যালেঞ্জ কিন্তু আছে। এটাকে আন্তর্জাতিক মানে নিতেই হবে আপনাকে। না না, আন্তর্জাতিক মানে আপনি নেবার আগে আপনার নিজের ভেতরে আপনি যেটি বলছেন যে প্রতিনিধিত্ব রাখতে চান, আপনি যারা নির্বাচন করে না আসবে বাছাই করে আপনি যদি কাউকে নিতে চান, তাদের আগ্রহ তো আমরা বিভিন্ন সময় দেখেছি যে শুধুমাত্র তারা কোনো না কোনো প্রভাব দ্বারা প্রভাবিত হয়ে তাদের নামগুলো বাছাই এই কমিটিতে আসে বা পরিচালক হন, কিন্তু তারা কোনো কাজ করেন না। আপনি যদি মানে মেম্বারশিপটাকে জেনুইন করতে পারেন, মেম্বারশিপে কোনো রকমের ঘাপলা থাকতে পারবে না। যেমন এখন অনেকে কিন্তু মেম্বার হতে চায়, বড় বড় ব্যবসায়ী, তারা কোনো একটা অ্যাসোসিয়েশন থেকে মেম্বারশিপ কিনতে হচ্ছে তাকে। এটা কেন হবে? এটা তো একটা কর্পোরেট গ্রুপ হতে পারে, এসএমইজ একটা গ্রুপ হতে পারে, তারপরে ইন্ডাস্ট্রিয়াল চেম্বার একটা গ্রুপ হতে পারে। তাহলে আমরা টোটাল কান্ট্রিকে, যেটা যেমন ধরেন আমরা যদি বলি পাশে নেপাল আছে, দূরে পাকিস্তান আছে, তার্কি আছে, জাপান আছে, সবটা দেখে আন্তর্জাতিক মানে নেওয়ার কোনো বিকল্প নাই। কারণ আপনি যদি সবটাকে কন্টেইন করতে না পারেন, তাহলে এই গ্রে এরিয়া থাকবে, এখানে ভালো লোকের আসতে চাইবে না। ধন্যবাদ জনাব আব্দুল হক। আমরা আবার আসবো। প্রিয় দর্শক, নিতে হচ্ছে আরেকটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরবো আবার আমাদের এই অতিথিদের সঙ্গে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আজকের আমাদের আলোচক বারবিডার বর্তমান সভাপতি আব্দুল হক, যিনি বিভিন্ন সময়ে দশক ধরে যদি বলি সেটি হয়তো ভুল হবে না, যিনি ফেডারেশনের নেতৃত্ব দিয়েছেন বিভিন্নভাবে, সেই জনাব আব্দুল হক। আপনি কতগুলো চ্যালেঞ্জের কথা বলছিলেন যে কি কি সামনে, আসলে চ্যালেঞ্জগুলো কেন, কি কি চ্যালেঞ্জ আছে এই নির্বাচনের ক্ষেত্রে বিসিসিআইকে একটি সুস্থ ধারায় ফিরিয়ে আনতে, একটি গণতান্ত্রিক পন্থা ফিরিয়ে আনতে বিসিসিআইতে কি চ্যালেঞ্জ দেখছেন? অ্যাকচুয়ালি দেখুন, এখন যে সামনে জাতীয় নির্বাচন প্রত্যাশিত, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। বর্তমানে যিনি প্রশাসক দায়িত্ব নিয়েছেন, তিনি যদি কালকেও শুরু করেন, তাহলে তার 90 দিন লাগবে হলো নির্ধারিত শিডিউলের নির্বাচন প্রক্রিয়ায়। 90 দিনের মধ্যে শুরু থেকে শেষ করতে হবে। তাহলে তিনি যদি একটা ইলেকশন বোর্ড, অ্যাপিল বোর্ড করেন এবং ভোটার লিস্ট নতুন করে করেন, যেহেতু অনেক মামলা হয়েছে টাকার, তাহলে তার কিন্তু আমি মনে করি এই মাসের 15 তারিখে যদি উনি পারেন, তাহলে ডিসেম্বরের 15, জানুয়ারির 15, ফেব্রুয়ারির 15 থেকে 90 ডেজ হয়। এটা একটা চ্যালেঞ্জিং সময়। তিনি কি সেটা পারবেন? সরকার কি সেভাবে করতে পারবে? এইটা একটা আমি মনে করি যেটা তখন জাতীয় নির্বাচনের জন্য মুখ থাকবে। অ্যাবসলিউটলি। সেজন্য এটা একটা প্রশ্ন যে এটা হবে কিনা। সেই ক্ষেত্রে হয়তো জাতীয় নির্বাচনের পরে হবে কি, জাতীয় নির্বাচনের পরেই আপনার এই ফেডারেশন নির্বাচন হয়, সেখানে কি রাজনৈতিক হস্তক্ষেপ আসবার বা চাপ আসতে পারে কিনা, এমন কোনো শঙ্কা দেখছেন কিনা আপনারা? অতীতে তো তাই হয়েছে, মারাত্মকভাবে হয়েছে। যেহেতু একটা গণতান্ত্রিক পরিবর্তন হয়েছে, আমার বিশ্বাস যে অতীতের মতো এরকমটা আমি আশা করি না। বরং সেখানে হয়তো কেউ তার দলীয় পরিচয়ে নির্বাচনে প্রভাব করতে পারে, তাকে হয়তো দল একটা সমর্থন দিল, সেটা একটা হতে পারে। কিন্তু একদম টেনে বসিয়ে দেবে সেরকম অবস্থা কিন্তু আসলে নাই। বা অতীতের মতো ঠিক করে দেবে যে অমুক সভাপতি হবে, অমুক পরিচালক হবে, এরকম কোনো শঙ্কা আছে? আমি এটা মনে করি না যে এখন সেটা কোন নতুন রাজনৈতিক সরকার সেটা করবে, আমার মনে হয় না। কারণ তারা যেহেতু নিজেরাই নির্বাচিত হয়ে আসবে, তারা এখানে একদম নির্বাচন ব্যাহত করে করবে, আমার এটা মনে হয় না। আরেকটি বিষয় আপনাকে একটু জানতে চাই, সেটি হলো জাতীয় নির্বাচন থেকে ফ্যাসিস্টদেরকে বাদ দিয়ে জাতীয় নির্বাচনের পথে হাঁটছে নির্বাচন কমিশন। এফবিসিসিআইতে আপনি যেটি বলছিলেন যে অতীতে যারা দলদাস ছিল, দলের আজ্ঞাবহ ছিল বা ফ্যাসিস্টের সহযোগী ছিল, তাদেরকেও কাউকে নির্বাচনী প্রচারণায় দেখতে পাচ্ছি, সেই বিষয়টিকে কিভাবে নেবে আপনাদের ভোটাররা? আমি তো মনে করি সেটা অত্যন্ত দুঃখজনক যে এখনো মাত্র 1টি বছর গেল, সেই সময় তারা যারা ভয়ঙ্করভাবে মানবতা বিরোধী এবং ফ্যাসিস্ট সরকারের সহায়তা করেছে, সহযোগী ছিল, দোসর ছিল, তারা কি করে সাহস করে? অতএব এটা বর্তমান সরকার এবং
আগামী সরকারের কাছে বড় রকম একটা ব্যাপার হবে যে আমি মনে করি, এবং যারা এইসব সংগঠনগুলোকে নষ্ট করেছে, বিকশিত হতে দেয়নি, প্রকৃত ব্যবসায়ী যারা ব্যবসা বাণিজ্য করে উদ্যোক্তা, তাদেরকে বাদ দিয়ে তারা কিন্তু এটা দখল করে রেখেছে। এবং অনেকে আছে টাকা পয়সা দিয়ে ভোট কেনা বেচা করেছে, করার এখনও চিন্তা করে যে করে সব দখল করবে। এই ব্যাপারগুলোকে খুব কঠোরভাবে দেখা দরকার বলে আমি মনে করি। কঠোরভাবে বলতে সেক্ষেত্রে আপনাদের কি করণীয় আছে? আপনারা আপনাদের ভোটার বা আপনারা যা নেতৃত্বে আসতে চান, ভোটাররা তো এটা সচেতন হবেন সেটা, কিন্তু সরকারকে এটা, সরকার যিনি ক্ষমতায় থাকেন, যে ক্ষমতাসীন সরকার, তাদের তো একটা নৈতিক দায়িত্ব আছে, তারা এই ব্যাপারে ব্যবস্থা নেবেন। এবং আমার মনে হয় যে সরকার যদি পরিবর্তন হয়, আগামী সরকার সে দায়িত্ব নেবেন, সরকারকে কিন্তু নিশ্চিত করতে হবে। এই ব্যবসায়ীদের সংগঠনে সরকারকে কেন টেনে আনছেন আপনারা? নীতিমালাটা যেহেতু, আমি মনে করি একটা দারুণ প্রশ্ন আপনি করেছেন, বাংলাদেশে সরকার যেভাবে এটাকে নিয়ন্ত্রণ করে, উন্নত বিশ্ব এটা করা হয় না। এমনকি ভারতে করেছে, আপনি আমরা বলতে চাই ভারতেও কিন্তু নাই, কোম্পানি আইনে চলে, এবং কোম্পানির যে টার্নওভার তার উপরে ফি দিতে হয় ফেডারেশনকে। আমাদের কিন্তু এটা হতো, তাহলে কিন্তু এর রেভিনিউ অনেক বাড়তো, গবেষণার ক্যাপাসিটি বাড়তো, এবং কোনো আজে বাজে এই আমরা যেটা যে অভিযোগে অভিযুক্ত এবং যেই কারণে এটা অকার্যকর হয়ে গেল, এটা মর্মান্তিক। আমি জীবনের 30 বছরের বেশি সময় এখানে দিয়েছি, জাপানের মতো দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক প্রতিস্থাপনের চেষ্টা করেছি এবং সফল হয়েছি। সেই জায়গায় এর আজকের এই পরিণতি দেখে আমি মর্মাহত, যে কারণে আমি নির্বাচন করে এটাকে ব্যাপক পরিবর্তনের একটা অঙ্গীকার নিয়ে আসতে চাচ্ছি। আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে দেশের বিদগ্ধ ব্যবসায়ী সমাজ, তরুণ ব্যবসায়ীরা, প্রকৃত উদ্যোক্তা যারা আছেন, তাদেরকে আহ্বান করি যে আপনারা এগিয়ে আসেন, আপনারা নির্বাচন করেন, করে এই সংগঠনটা দেশের অনেক বড় কাজ করতে পারে। যেটা যে সংস্কারগুলো দরকার, যে পরিবর্তনগুলো দরকার, যে দুর্নীতির ক্ষেত্রে বড় রকমের প্রতিরোধ করা দরকার, যে ধারণাগুলো সরকারকে দিয়ে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কিংবা অর্থনীতি গড়ে তুলতে পারি। এবং এই যে মাফিয়ারা, দানবেরা আমাদের দেশকে ধ্বংস করেছে, ভিতর থেকে কিন্তু রাষ্ট্রটাকে শেষ করে দেওয়ার চক্রান্ত করেছে, তার থেকে উদ্ধার করে একটা স্বাধীন সার্বভৌম সত্যিকার পুঁজির বিকাশ করা যেতে পারে নতুন করে। আমি মনে করি সেই সুযোগটা আবার এসেছে। সেজন্য আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি বিনীতভাবে আহ্বান করি দেশের বিদগ্ধ সত্যিকার ব্যবসায়ী সমাজকে যে আপনারা দয়া করে এগিয়ে আসেন, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন এবং চিহ্নিত করেন যারা অতীতে এইসব ধ্বংস করেছে, দুর্নীতি করেছে, ভোট কেনা বেচা করেছে এবং ফ্যাসিবাদের দোসর ছিল, তাদেরকে টোটালি প্রত্যাখ্যান করেন। না, আপনি প্রত্যাখ্যান করতে বলছেন, কিন্তু তারা তো সরকারের লেজুর ভিত্তিক করে সেটি করেছে। আপনি আবার এই বিসিসিআইয়ের যে গণতান্ত্রিক পন্থায় যে নির্বাচন, সেখানটাতে আপনি বলছেন যে সরকারকে উদ্যোগী হতে হবে। সরকার কেন উদ্যোগ নেবে আপনাদের ভেতর থেকে কেন? জি সুলতান ভাই, এখন যেহেতু সরকার নিয়ন্ত্রণ করে, এটা কিন্তু যেমন সরকার 1 বছর নির্বাচন করতে পারে, সরকারের জন্য খুব লজ্জাস্কর। কিন্তু সরকার বিব্রত। আমি মনে করি সরকার উপদেষ্টা আপ্রাণ চেষ্টা করেছেন, মিনিস্টার অফ কমার্স, কিন্তু তারা এটা যে নিয়ন্ত্রণের যে সিস্টেমটা, এটাই রং। এত নিয়ন্ত্রণের কোনো দরকার নেই। তো সেখানে সংস্কারটা তো আগে দরকার। আমরা যদি আমি আমার গ্রুপ যদি আমরা এই দায়িত্ব পাই, নির্বাচিত হই, তাহলে এটা সরকারের ক্ষমতা হ্রাস করে ব্যবসায়ীদের কাছে স্বাধীনভাবে চলতে পারে, মর্যাদার সহিত চলতে পারে। উদাহরণ আছে, তার্কিতে আছে, জাপানে আছে, থাইল্যান্ডে আছে, মালয়েশিয়া আছে, পাশে ভারতে আছে, নেপালে আছে। কই সেখানে তো সরকার তো নিয়ন্ত্রণ করে না। সরকার নিয়ন্ত্রণ করার কারণেই কিন্তু এসব বেশি ঘটতে পেরেছে এবং অনেক অন্যায় অপরাধ এখানে হয়েছে, দলীয়করণ হয়েছে, অপরাধীকরণ হয়েছে এবং প্রকৃত অর্থে ব্যবসায়ী কিংবা দেশের কাজ কম হয়েছে। এই কারণে ধন্যবাদ জনাব আব্দুল হক, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, শুনছিলাম এই বিসিসিআইয়ের আগামী নির্বাচনে কি হতে পারে বা কিভাবে হওয়া উচিত সেটিকে নিয়ে। তবে যেটাই হোক না কেন, যে অন্যায় অনিয়ম অনাচার হয়েছে এবং সেখানতে তথাকথিত ব্যবসায়ী বা যারা দেশ থেকে অর্থ পাচার করেছে বা এই চোরতন্ত্রের অর্থনীতিকে পাকাপোক্ত করেছে অতীতের বিভিন্ন সময়ে যারা ছিলেন, সেই জায়গা থেকে বিসিসিআইকে একটি সুস্থ ধারায় ফিরিয়ে আনবার ক্ষেত্রে এই যে বাণিজ্যিক সংগঠন আইন বা নীতিমালা যেটি আছে, সেটিতে আগে সংস্কার দরকার। সংস্কার করে যেখানে যেখানে যাতে ব্যবসায়ীরা
পুরোপুরিভাবে এটিকে ব্যবসায়ীদের দ্বারা পরিচালিত হয়, সরকারের প্রভাব মুক্ত হয়, সরকারের নিয়ন্ত্রণ মুক্ত হয়, আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ মুক্ত হয়, সেই ভাবে এগিয়ে যাবে। এবং যারা এখানটাতে প্রার্থী হতে চাচ্ছেন তারাও নির্বাচনের আগে এই দুর্বল জায়গাগুলো সংস্কার করে নির্বাচনের পথে হাঁটবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আজকের আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। তার আগে নিয়মিত এই অনুষ্ঠানটি সপ্তাহের শনি থেকে বৃহস্পতি একই সময়ে সম্প্রচার হয়ে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ শেষ করছি এখানেই। আল্লাহ হাফেজ।